হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের, তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে বাংলাদেশের ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে উত্তর কলকাতার ঘটনা। দুটো ঘটনায় বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আমি চলে যাচ্ছি প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আছে তিনি তার নাম উল্লেখ করেনি, তিনি যেভাবে লিখেছে ঘটনাটি বাংলাদেশ থেকে, আমি ঠিক সেভাবেই পড়ছি। দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি। আজ আমি যে ঘটনাটি পাঠাচ্ছি এটা নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। আমার নাম মনির হাসান। আমি এখানে আমার অরিজিনাল নামটা বললাম না। আমার দুই বন্ধু আছে, তাদের একজনের নাম চন্দ্র দাস ও অপরজনের নাম হৃদয় ইসলাম। আমাদের বন্ধুত্বটা 4 বছরের। আমরা তিনজনই একই কলেজে পড়েছি। আমরা একত্রে ডিগ্রি শেষ করেছি। আমরা তিনজন ভূত পেত নিয়ে একটু বেশি আগ্রহী, তাই আমরা কোনো ভূতুড়ে জায়গায় সন্ধান পেলে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি ভিডিও ধারণ করতে। আমি একজন অটো চালক, আমার ফ্রেন্ড বাকি দুজনও কোম্পানির পণ্য সেল দেয় দেইনি বেতনে। এই পড়ালেখা করে আমরা এই পদে কেন চাকরি করি এই বিষয়টা অনেকের মাথায় আসতে পারে। আসলে আমরা তিনজনই কোম্পানিতে ম্যানেজার, অফিস সহকারী পদে চাকরি পেয়েছিলাম, কিন্তু এই ভূত নিয়ে ভিডিও করার জন্য তখন ছুটিয়ে নিতাম, তাই এই পদ ছাড়তে হয়েছে। আমি প্রতিদিন গাড়ি চালিয়ে রাত 10টায় ঘরে চলে আসি। আমাদের দিন ভালোই যাচ্ছিল, কিন্তু এক রাতে আমি প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম। তখন একটা যাত্রী পেলাম, তারাও তুলনামূলক বেশি দেবে বলেন। সময় যে দেখি 10:45। আমি রাত বেশি হয়ে যাওয়ায় ওনাকে না বললাম। উনি বলল ওনার খুব জরুরি যেতে হবে। আমিও রাজি হলাম ওনাকে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে চলে আসতেছিলাম। তখন দেখলাম রাস্তার পাশে জঙ্গলের ধারে কে যেন দাঁড়িয়ে আছে, পরনে ধপধপে সাদা কাপড়, মুখ ঢাকা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:15। মনে মনে ভাবি যে এত রাতে এখানে কে? মনে এসব প্রশ্ন আসতেই আবার ভয় হচ্ছে, কারণ কিছু দূর গিয়েই শ্মশান। এই লোকটার কাছাকাছি যেতেই লোকটা আমাকে গাড়ি থামানোর জন্য ইশারা দিলেন। আমি গাড়ি দাঁড় করিয়ে দিলাম। গাড়ি থামিয়ে লোকটাকে বললাম, কোথায় যাবেন? লোকটি বলল, এই সামনে যাবো। লোকটার আওয়াজটা এরকমই চাপা গলা। আমি ভয় পাচ্ছি। লোকটা আবার শ্মশান না বলে। আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলি, আপনি এখানে আশেপাশে কোথায় থাকেন বুঝি? লোকটা কিছু বলে না। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। শ্মশানের কাছাকাছি আসতেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এইবার তো ভয়ে আমার জীবন শেষ হয়ে যাবে মনে করলাম। ওনাকে বললাম, আপনি একটু বসেন, কি হয়েছে দেখি। বাইরে বেরোলাম। শ্মশানের পাশে ধোঁয়া উঠছে। আশেপাশে কোনো আওয়াজ শব্দ নেই। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গাড়ির পেছনে গেলাম ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ জানার জন্য। ওইখানে দেখলাম সব ঠিক আছে। তাহলে ইঞ্জিন বন্ধ কেন হলো? আবার চালু করতে দেখি চালু হয়ে গেল। পেছনের লোকটাকে কিছু বলতে যাব, তখনই দেখলাম কেউ নেই পেছনে। বাইরে আশপাশে তাকিয়ে দেখি কেউ নেই কোথাও। তখন আমার চোখ গেল শ্মশানের দিকে। দেখলাম সাদা মতো কেউ দাঁড়িয়ে আছে। অনেক ভয় করছে। ভয়ে ভয়ে গেলাম ওইখানে। গিয়ে আমি অবাক, দেখি একটা সাদা কাপড়। তাহলে ওই লোকটা কোথায় গেল? তখন আমার চোখ পড়ল শ্মশানের পেছনে একটা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সেই লোকটি যিনি আমার গাড়িতে ছিল। ঘরটার পেছনে বয়ে গেছে এক ছোট্ট নদী। ঘরটার ভেতরে লোকটা ঢুকে গেলেন। আমি ঘরটার কাছাকাছি যাব, তখন আমার মনে হলো কে একজন ঘরটা থেকে আমাকে দেখছে।
তখন দেখলাম ওই ঘরের জানালায় কে একজন আমার দিকে এক নজরে চেয়ে আছে। আমি ভয়ে জায়গাটা ত্যাগ করলাম। তারপর আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসি। তারপর আমার ফ্রেন্ডদের এই ঘটনা বললাম। তারাও অনেক আগ্রহ হয় ওইখানে গিয়ে ভিডিও করার জন্য। তারপর 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম কালই বেরিয়ে যাব ওই শ্মশানের পেছনের ঘরটায় গিয়ে ভিডিও ধারণ করার জন্য। যেমন চিন্তা তেমন কাজ, বেরিয়ে পড়লাম ওই ঘরটায় যাওয়ার উদ্দেশ্যে। পথটা ঠিক চিনতে না পারায় এইখানে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আশ্চর্য হলাম যখন ওইখানে গিয়ে দেখলাম শ্মশানের পেছনে কোনো বাড়ি নেই। ওইটা দেখে আমি বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব। আমার বন্ধু আমায় বলে, কিরে তুই যে বললে এখানে একটা বাড়ি আছে, কোথায়? আমি বলি, হ্যাঁ তাই তো, এইখানে তো কোনো বাড়ি নেই। হৃদয় আমাকে বলে, আমার ভুল জায়গায় চলে এসেছি মনে হয়। আমি বলি, আরে না, আমি কাল রাতে এখানেই এসেছি এবং এইখানেই বাড়িটা ছিল। চন্দ্র বলে, তাহলে কই বাড়িটা? আমি তাহলে ভুল দেখলাম। আমি দুজনকে বিশ্বাস করাতে পারলাম না যে এইখানে ঘরটা ছিল। বিশ্বাস করবেই বা কিভাবে, যেখানে আমার চোখ বিশ্বাস করতে পারছে না। 3 বন্ধু চলে আসলাম ঘরে, কি আর করার। কিছুদিন পর আবার এক যাত্রী নিয়ে গেলাম সেই শ্মশানের পথে। তখন ঠিক রাত 12টা বাজে। যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসছি, ভয়ে ভয়ে আসছি। আর কিছু দূর পর শ্মশান, সামনে ওই জায়গাটা যেখান থেকে ওই লোকটাকে গাড়িতে তুলেছিলাম। তখন ঠিক ওই জায়গায় কেউ ছিল না বলে মনে একটু সাহস জোগাতে পেরেছি। তখন দেখি গাড়ির সামনে লাইট বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ভয় করছে। মোবাইলে লাইট জ্বালালাম, ভয়ে গাড়ির লাইটটা ঠিক করে ধীরে ধীরে এগোচ্ছি। তখন কিছু দূরে একটা আলো দেখা যাচ্ছে। আলোর কাছাকাছি গিয়ে দেখি 2 জন লোক সাদা কাপড় পরিত দাঁড়িয়ে আছে, আর তাদের পাশের মাটিতে পড়ে আছে একটা সাদা কাপড় মোড়ানো লম্বা মতো কিছু। সাদা আলোটাও তাদের পরনের কাপড় থেকে আসছিল। তাদের কাছে যেতেই তারা গাড়ি থামানোর জন্য ইশারা করলো। আমি তাদের কাছে গিয়ে গাড়ি থামালাম। তারা 2 জন গাড়িতে উঠলো এবং কাপড় মোড়ানো লম্বা মতো জিনিসটা আমাকে গাড়িতে তুলতে বলল। আমি নিচে নেমে ওইটা গাড়িতে তোলার জন্য হাত দিলাম। তখন আমি অনুভব করলাম এইটা কারো মরদেহ। আমি অনেক ভয় পেয়ে গেলাম, কিন্তু তা প্রকাশ করলাম না এবং ওই মরদেহটা অনেক ঠান্ডা অনুভব করলাম। এটা থেকে এক ধরনের পচা গন্ধ অনুভব করলাম। দেহটা কোনোভাবে মাটি থেকে উঠিয়ে নিলাম। তখন আমি দেহটার পিঠে হাত দিয়ে উঠিয়ে তুলছিলাম, কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে দেহটার পা মাটিতে বাঁকা হয়ে আছে। এমন মনে হচ্ছে দেহটার কোমর সম্পূর্ণ ভাঙা। মৃতদেহ তো শক্ত হয়, কোনোভাবে তোলার তো যায় না, গাড়িতে তুলতে পারছিলাম না। 2 জনে বসে আছে। আমি ভয়ে চিন্তা করছি যে এটা কি মানুষের দেহ নাকি জীবিত দেহ, নাকি পচা মানুষের দেহ। তখনই পেছন থেকে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ আসছে। আমি পেছনে তাকাচ্ছি, যদি ভয় হয় তার জন্য ঘাড় মোড়াতে ভয় হচ্ছে। আমি গাড়ির আয়নায় দেখতে চাইলাম, কিন্তু অন্ধকারে তাকাই, তেমন কিছু দেখতে পাই না। শ্মশানের ঠিক কাছে আসলাম। লোক 2 জনের মধ্যে একজন চাপা গলায় গাড়ি থামাতে বলল। আমি গাড়ি থামিয়ে কাপড় মোড়ানো দেহটা নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম। তখন দেখলাম কোনো কিছুই নেই তাদের সাথে। লোক 2 জন কিছু না বলে শ্মশানের দিকে হাঁটা শুরু করলেন। আমিও তাদের কিছু বলার সাহস করিনি। পেছন থেকে চেয়ে আছি তারা কোথায় যাচ্ছে। দেখলাম তারা সেই বাড়িটার ভেতরে চলে গেল। আমি আর ওইখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, বাসায় চলে এলাম। আমার বন্ধুদের সব খুলে বললাম। তারা বিশ্বাস করতে চাইলো না, তবু আমি জোর করে আবার ওইখানে যাওয়ার জন্য রাজি করালাম। সকালে আবার সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানেক পর ওইখানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি ওইখানে শ্মশান ছাড়া কিচ্ছু নেই। আমার বন্ধুরা প্রচণ্ড রেগে যায়। আমি ওদেরকে বলি যে এটা কিভাবে সম্ভব। তারপর সেখান থেকে চলে আসি। ঘটনাটা হয়তো এইটুকুই ছিল, কিন্তু এখনও অবধি আমি যখনই বাসায় ফিরি তখন রাস্তায় অনেককেই দেখি, কিন্তু আমি কখনোই দাঁড়াই না। এটাই ছিল ঘটনা।
আজকের কিন্তু প্রথম যে ঘটনাটি ছিল, ঘটনাটা আমার মনে হয় যে যদি আরেকটু বড় হতো, ঘটনার শেষটা যদি আরেকটু অন্যরকম হতো, তাহলে হয়তো আমার এবং দর্শকদের আরও বেশি ভালো লাগতো। এটা আমার মনে হয়। তোমাদের কার কি মনে হয় অবশ্যই জানাও। কারণ ঘটনার শুরুটা যেভাবে হয়েছে, শেষটা যাই হোক অন্যরকম হয়েছে। কারণ এখানে কিন্তু বাড়িয়ে তো বলতে পারবো না, কারণ ঘটনা যেটুকু লেখা আছে আমি তো ঠিক সেটুকুই আমি পড়তে পারবো। তো আমি বলবো যে তোমরা যখন ঘটনা লিখে পাঠাবে, একটুখানি শেষটা দিও, যাতে ঘটনার শেষটা যাতে একটু অন্যরকম হয়। এবং বলবো তোমরা যারা গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারো, আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, এটা উত্তর কলকাতার ঘটনা। ঘটনাটি বেশ ভয়ের। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল, এবং আশা করব তোমরা যখন ঘটনাটি শুনবে তোমাদেরও বেশ ভয় লাগবে। উত্তর কলকাতার একটি বাড়ির ঘটনা, একটা পুরনো বাড়ি যেটা মেস হিসাবে ভাড়া দেওয়া ছিল। তবে কিছুদিন পর যাবত থেকে দুই বন্ধুর সাথে এমন কিছু ঘটনা ঘটে ওই বাড়িতে, তো সেই হিসাবেই ঘটনাটি। আমি চলে যাচ্ছি ঘটনায়, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। দাদা, আমি কলকাতা থেকে বলছি। আজ উত্তর কলকাতার একটি ঘটনা তোমায় লিখতে চলেছি। ঘটনাটি আমার আর আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। তখন আমরা কলেজে পড়ি। ঘটনাটি আমাদের সাথে যেভাবে ঘটে ঠিক সেভাবেই বলছি। আমার বাড়ির থেকে আমার বন্ধুর বাড়ি 10 মিটার দূরত্বে। মানে আমার বাড়ির থেকে বন্ধুর বাড়িতে যেতে বেশি সময় লাগে না। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি এবং একসাথে কলেজ শেষ করেছি। এই কলেজে পড়াকালীনই আমাদের জীবনে একটি ঘটনা ঘটে। আমরা দুজন মিলে একটি মেস ভাড়াতে নিই, কারণ আমাদের দুজনার পড়ার সুবাদে। কারণ আমার বাড়িতে 4 ভাই আমরা, তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, খুব অসুবিধা হতো বলে চেয়েছিলাম যে নিজে কাজ করে যদি একটি মেস, ছোট মেস ভাড়া করে যদি থাকতে পারি, তো পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। আমার এক বন্ধুকে আমি সেই কথা বলি, সেও রাজি হয়ে যায়। আমরা দুজন মিলে উত্তর কলকাতায় একটি পুরনো বাড়িতে একটা ঘর ভাড়া নিই। বেশি পড়ে না, মাসে খুবই কম ভাড়া ছিল। সেই বাড়ির একজন মাসি ছিল, সেই মাসি আমাদেরকে প্রচণ্ড স্নেহ করতেন। আমরাও সেই মাসিকে প্রচণ্ড স্নেহ করতাম। ঘটনাটি ঘটে সেই বাড়িটি ভাড়া নেওয়ার 1 মাস পর থেকে। ঘরটি এমন ছিল, একটু তার বর্ণনা দিয়ে রাখি। পুরনো বাড়ি, দোতলা, একদম পুরনো আমলের বাড়ি। বাড়ির পেছনে একটি বড় অশ্বত্থ গাছ। বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা, এবং তোমরা যারা যারা উত্তর কলকাতায় এসছো তারা জানো যে কেমন হয় আর কি পরিবেশ, পুরনো বাড়ি, ঘর, সব কিছু। বাড়ির বাইরে একটি বাগান আছে, পাশে একটি কুয়ো আছে। সত্যি কথা বলতে, রাত হয়ে গেলে এই বাড়িতে একা বেরোনো দুষ্কর বিষয়। বাড়িটি অনেকটা রাজবাড়ির মতো। যেই মাসি এই বাড়িতে এখন থাকে, ইনি নাকি একসময় এই বাড়ির কেয়ারটেকার ছিলেন। এই বাড়ির সমস্ত মানুষজন বিদেশে চলে যাওয়ার তরুণ বাড়িটি তিনিই সামলান। বিদেশ থেকে তার আর কখনোই দেশে ফেরেনি। তো এটাই ছিল এই বাড়ির বর্ণনা। বাড়িতে প্রায় ঘর ছিল, 10টি ঘর ছিল। ওপর তলায় 5টি এবং নিচ তলায় 5টি, এবং ঘরগুলো বেশ বড় বড়। একদিন রাত 12টা নাগাদ আমার বাথরুম পায়। এবং আর একটা কথা বলে রাখি, বাড়ির নিয়ম ছিল যে 10টার মধ্যে যেখানে থাকো না কেন, 10টার মধ্যে বাড়িতে আসতে হবে। সেদিন রাত 12টার সময় আমার বাথরুম পায়। আমি বাথরুম করার জন্য উঠি। ঠিক এমন সময় আমি খেয়াল করি কুয়োর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবি হয়তো মাসি ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে মনে মনে ভাবি যে মাসি এত রাতে এখানে কি করবে। আমি একবার ডাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু সাহস পাই না, কারণ সেই বাড়ির আশপাশে আরও কটা বাড়ি আছে। তো এত রাতে যদি চিল্লামিল্লি হয়, লোকে কি ভাববে সেই দরুন। আমি ঘরে চলে যাই। আমার বন্ধু তখন পড়ছিল। আমি ওকে বলি যে এরকম এরকম ব্যাপার, কুয়োর পাড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, এবং সে একভাবে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে। আমার বন্ধু আমায় বলে যে তারা, আমি গিয়ে দেখে আসছি। ও ঘরের বাইরে যায় এবং গিয়ে দেখে যে ঠিক একই জায়গায় এক চুলও নড়েনি, সেই মহিলাটি ওখানে দাঁড়িয়ে আছে এবং একভাবে
আমাদের রুমের দিকে তাকিয়ে আছে, তবে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার বন্ধু ঘরে চলে আসে এবং ঘরে এসে বলে যে এটা কিভাবে সম্ভব, কে উনি এইভাবে ঘরের দিকে তাকিয়ে আছে। আমি ওর কথায় ওকে বলি যে সকালবেলা উঠে মাসিকে সমস্ত ঘটনা বলবো। আমরা সকালে উঠি, যেহেতু আমাদের 1 মাস হয়েছিল, মাসিকে উঠে সমস্ত ঘটনা বলি। মাসি বলে যে আমি ছিলাম। আমরা অবাক হয়ে যাই যে রাত 12টার সময় কুয়োর পাড়ে মাসি কী করছিল। এবং আরেকটা কথা বলে দিই, আমাদের মেসের যে আরও যে ঘরগুলো ছিল, সেই ঘরে আরও 6 থেকে 7 জন ছাত্র ছিল। তো প্রায় ওই বাড়িতে টোটাল ছাত্র আমাদের দুজনকে দিয়ে প্রায় 15 জন মতো হবে। কিন্তু রাত হয়ে গেলে সে বাড়ি দেখে মনে হবে না যে এই বাড়িতে 15 জন থাকে। পুরো নিস্তব্ধ। ঘরের দরজা বন্ধ করে দিলে কারো পক্ষে সম্ভব না ওই বাড়িতে ঢোকার, কারণ সে বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে যায়। এইবার আসি আসল ঘটনায়। সেদিন আমার বন্ধু বাড়িতে যাবে বলে ঠিক করে 2 দিনের জন্য। ও বাড়িতে চলে যায়। রাত তখন প্রায় 1টা মতো বাজে। সেদিন আর পড়তে ইচ্ছা করছিল না, তাই জল খেয়ে শুয়ে পড়ি। ঠিক এমন সময়ে নাকে একটা পচা গন্ধ আসে, তীব্র পচা গন্ধ। আমি প্রথমে ভাবি যে গন্ধটা কিসের থেকে আসছে। প্রথমে ভাবি হয়তো ডাস্টবিনে কোনো খাবার ফেলেছিলাম, সেই খাবারের পচা গন্ধ। কিন্তু না, এত পচা গন্ধ, কোনো মানুষ, কুকুর বা কোনো কিছু মরে গেলে যে গন্ধ হয়, ঠিক তেমন একটা পচা গন্ধ। আমি সঙ্গে সঙ্গে ঘরে লাইট জ্বালাই। ঘরে লাইট জ্বালিয়ে আমি যেটা দেখি, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের ঘরের জানলাগুলো প্রায় বড় বড়, এক একটা জানলার প্রায় 42 ইঞ্চি চওড়া জানলা। সেই জানালাতে কেউ একজন বসে আছে উল্টো দিক করে। গন্ধটা ঠিক সেখান থেকেই আসছে। কি করে সম্ভব? ঘরের দরজা বন্ধ, জানালায় কি করে আসলো? তাও আবার দোতলার জানালায়। নিচে কোনো কার্নিশ নেই, উঠলো কিভাবে? আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। একটা তীব্র পচা গন্ধ আমার নাকে আসতে থাকে এবং আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। সকাল হয়ে গেছে, প্রায় 10টা বাজে। আমি ঘর থেকে বেরোইনি বলে মাসি বাদবাকি ছাত্রদের নিয়ে এসে ঘরের দরজা ধাক্কাধাক্কি করছে। আমি দরজা খুলি এবং মাসি আমাকে প্রচণ্ড বকাবকি করে। ভেবেছে আমি হয়তো কোনো নেশা ভান করে শুয়েছিলাম। মাসি ঘরে আসে এবং ঘরে এসে দেখে যে কোনো নেশার দ্রব্য আছে নাকি। তারপরে মাসি আমাকে বলে যে আমার কি হয়েছে। আমি মাসিকে সমস্ত ঘটনা বলি, কিন্তু মাসি তাও স্বীকার করতে চায় না যে আমি ঠিক দেখেছি। মাসি বলে আমি ভুল দেখেছি। এরপর আমার ওই বাড়িতে থাকতে কেমন ভয় লাগছিল। প্রত্যেক রাতে একটা পচা গন্ধ আমার নাকে আসছিল। আমার বন্ধুকে আমি ফোন করি এবং ওকে ফোন করে আমি সমস্ত ঘটনা বলি। ও আমায় বলে যে তুই আর 2 দিন থাক, আমি 2 দিন পর যাচ্ছি। তারপরে নতুন কোনো বাড়ি দেখে সেখানে আমরা চলে যাব। 3 দিন পরে আমার সে বন্ধু আসে এবং আমরা মাসিকে বলি যে আমরা এই বাড়ি থেকে চলে যাব। তখন মাসি আমাদের বলে যে তোমাদের যেতে হবে না, তোমাদের আসল ঘটনা আমি খুলে বলছি। তখন মাসিকে বলি যে কি কথা। তখন মাসি বলে যে মাসিরা 2 বোন এই বাড়িতে ভাড়া থাকতো, মানে কেয়ারটেকার হিসেবে থাকতো। মাসির যে ছোট বোন ছিল তার ক্যান্সার হয়েছিল। সে ছাত্রদেরকে খুব ভালোবাসতো, যারা মেসে থাকতো তাদের খুব ভালোবাসতো। কিন্তু তার ক্যান্সারের জন্য বেশি দিনে পৃথিবীতে থাকতে পারেনি এবং তার মৃত্যুর পরও সে এখনও এই মেসকে পাহারা দেয় এবং প্রত্যেক ছাত্রের ঘরে গিয়ে দেখে কেউ ঠিক মতো ঘরে ফিরেছে নাকি। এটা শোনার পরে আমাদের সত্যি কষ্ট হয়েছিল, কিন্তু সত্যি বলতে এই ঘটনা শোনার পরও আমাদের সেইখানে থাকার ইচ্ছেটুকু ছিল না। আমরা সেখান থেকে চলে যাই এবং অন্য জায়গায় মেস ভাড়া নিই। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনিও।
ঘটনাটি কিন্তু বেশ অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনে। সত্যি বলতে যে উত্তর কলকাতাতে এরকম অনেক বাড়ি আছে যেগুলো বর্তমান সময়ে মানে এই সময় দাঁড়িয়েও কিছু কিছু বাড়ি আছে যেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে, যেগুলো চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা সম্ভব নয়। আমার অনেক বন্ধু আছে যারা আমাকে ঘটনা লিখে পাঠায় প্রত্যেকটা সময়, এবং কলকাতা বা কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গার ঘটনা আমাকে লিখে পাঠায়, এবং আমি যখন ঘটনাগুলি পড়ি আমার একটা অন্যরকম ফিল হয় যে সত্যি আমরা যে দুনিয়ায় বাস করছি, এই আমরা যে চোখে যে দেখতে পাচ্ছি এর পেছনেও আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাইনি, বা সেগুলো দেখার হয়তো শক্তিটুকু ভগবান আমাদেরকে দেয়নি। এবং বলে রাখি, তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কখনোই কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমাদেরকে ঘটনাগুলো যেভাবে পাঠানো হয় আমরা ঘটনাগুলো কিন্তু ঠিক সেইভাবেই পড়ি, এবং ঘটনার মধ্যে ইন্টারেস্টটা বাড়ানোর চেষ্টা করি যাতে তোমাদের ঘটনাগুলো শুনতে আরও ভালো লাগে। তাই কারোর মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে কোনো জায়গার বিষয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। এবং একটা রিকোয়েস্ট আমাদেরকে সবসময় করতে চাই, ঘটনা যে শুনছো প্লিজ লাইক করে দাও এবং কমেন্টটা করে জানিয়ে দাও কেমন লাগছে। যারা প্রত্যেকটা সময় ঘটনা শোনো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, কমেন্টটা করে আর লাইকটা করে জানিয়ে দাও। তোমরা যদি লাইক না করো তাহলে রিচ অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় বলবো যে ঘটনা তো অনেকেই শোনো কিন্তু অনেকে লাইক করো না, তাই বলবো যে প্লিজ লাইক করে দিও যাতে ঘটনা রিচ যাতে ঠিক থাকে। তাই এই রিকোয়েস্টটা সবসময় করবো। অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।